রেজিম পরিবর্তনের যেটি খুব সুবিধাজনক হবে না, খুব সহসা হবে না। এবং একটা সময় হয়তো ট্রাম্পকে উনি ইম্পালসিভ হিসেবে অভিহিত করেছেন, শব্দটা ব্যবহার করেছেন, এবং একটা সময় হয়তো মার্কিন জনগণের কাছে মার্কিন যে সম্মানের জায়গায় ডেমোক্রেসির যে কথা বলে সেটি বড় রকমের প্রশ্নবিদ্ধ হবে। ইতিমধ্যেই কিন্তু তার দেশেও এটা নিয়ে ব্যাপক রকমের আলোচনা হচ্ছে। তার মানে, এবং বলছে যে এই যুদ্ধ ৩-৪ সপ্তাহ চলতে পারে, ট্রাম্প বলেছেন, এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছেন যে 1 মাস হয়তো এরকম। মানে আঞ্চলিক একটা ভয়াবহ শঙ্কার মধ্যে তো আমরা পড়ছি মধ্যপ্রাচ্যের জায়গায়। মানে এটি থেকে আসলে পরিত্রাণ কিভাবে হতে পারে, মানে কি মনে হয় আপনার? পরিত্রাণ কি, দেখুন, মানে যুদ্ধ কি দীর্ঘস্থায়ী একটা যুদ্ধের দিকে যাবে কিনা? এখন সাথে যদি একটুখানি যুক্ত করি যে ফ্রান্স এবং জার্মানির যে আজকে অবস্থান যদি আপনি দেখেন, মানে এটি বিশ্ব পরিসরে আরো বিস্তার লাভ করবে কিনা। রাশিয়ার অবস্থানের কথা যদি আমরা বলি, রাশিয়া শুধুমাত্র এটি অমানবিক বা মানবতার বিপক্ষে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, কিন্তু পরিষ্কার অবস্থান রাশিয়া বা চীনের আমরা দেখতে পেয়েছি কিনা। একটু বিষয় যদি আপনাকে বলি, ধরেন আইআরজিসির যদি আমরা হিসাব বলি, ধরেন তাদের এখন রিজার্ভ ফোর্স ধরেন 6 লাখ, কিংবা এর বাইরে ধরেন যদি তাদের এখন ফ্রন্ট লাইনার ধরি, ধরেন 1-1.5 লাখ এরকম হবে ফ্রন্ট লাইনার। এখন ইরানের যদি ট্রাম্পের হুমকি ধামকি আমরা সব দেখলাম যে রিজিম চেঞ্জ করে ফেলতেছে সে, এই আইআরজিসির যারা এখন ফ্রন্ট লাইনার, যারা এখন যুদ্ধটাকে লিড দিচ্ছে, এরা কিন্তু শুধুমাত্র ফ্রন্ট লাইনার না। ধরেন ইরানের যদি সামাজিক অবস্থা চিন্তা করেন, রাজনৈতিক কিংবা তাদের যদি কমার্শিয়াল ডিলিংস, সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু এরা। এখন এই যুদ্ধ, ইরানের এখন যে স্ট্যান্ড, যে এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। ইরান জানে তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, ডু অর ডাই গেম, এটা ইরানের জন্য এখন রীতিমতো ডু অর ডাই গেম হয়ে গেছে। এবং সে এখান থেকে চলে আসা মানে কি সমূলে শেষ হয়ে যায়। এবং ট্রাম্পের গতকালকে রাতের স্ট্যাটাস যদি আপনি পড়েন, সে রীতিমতো হামলার আগে কিন্তু বলেছে যে আইআরজিসি তোমরা সবাই আত্মসমর্পণ করো এবং তোমাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হবে, মানে দায় মুক্তি শব্দটা তার মতো করে বলেছেন যে কেউ কেউ আত্মসমর্পণের জন্য কথাবার্তাও বলছে, এমন কথাও মন গড়া কথা বলছে। এই যে যদি সেটা দায় মুক্তি হতো, তার পরের দিন কিন্তু আমরা আজকের অ্যাটাকের ভয়াবহতা কিন্তু আরো বেশি, মানে দুই পক্ষেরই আজকের যে অ্যাগ্রেসিভ মনোভাব, সেটা কিন্তু ট্রাম্পের এই মানে স্ট্যাটাসের সাথে, মানে এই যে এটাকে কি বলে সফট স্ট্যাটাসের সাথে এটা যায় না, এবং যুদ্ধের সাথে যায় না। এবং আরেকটা বিষয় আপনাকে যদি বলি, ধরেন ইরাকের যদি মানে ইরানের প্রাকৃতিক সম্পদ, পরিবহন, অবকাঠামো, টেলিযোগাযোগ, খনিজের মতো যত ইস্যু, যে তারা যখন এক ধরনের ডিলিংসে আসে অন্য দেশের সঙ্গে, বাণিজ্যতে আসে, এবং এগুলোর জন্য কিন্তু আইআরজিসির তাদের নির্ধারিত টিম রয়েছে। এখন আপনি বললেন যে চীন এবং রাশিয়ার আসলে স্ট্যান্ডটা কিন্তু আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। আপনি যদি চীনের সাথে তার যদি সীমান্ত হিসাব করেন, ইরানের কত, ধরেন 450 কিলোমিটার, মাঝখানে হয়তো কাস্পিয়ান হ্রদ আছে, এর ওপাশেই কিন্তু আবার চীনের ওই পাশে হচ্ছে আমরা রাশিয়ার অবস্থান দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভৌগোলিকভাবে অবস্থান যদি 3টা দেশের আপনি চিন্তা করেন, ধরেন আমার এখন যুদ্ধের জন্য আমার রসদ দরকার, সে কিন্তু কোনো দেশের সীমানা ছাড়াই সরাসরি ওই কাস্পিয়ান হ্রদ থেকে রসদ নিয়ে আসতে পারতেছে। মানে ইরান, রাশিয়া যদি কালকে মনে করে আমি তাকে সাপোর্ট করব, সেটাও কিন্তু এই চায়নার এই পথ ধরে সম্ভব। এরপরে যদি আপনারা যদি প্রাচীন, যে আমি আসলে কোনো দেশের সঙ্গে যাব না, তাদের যদি সিল্ক রুট যেটা চালু করেছে চায়না প্রাচীন, সেই সিল্ক রুট থেকেও কিন্তু তাদেরকে রসদ পাঠানো সম্ভব। এখন একটা যুদ্ধকে দীর্ঘমেয়াদী টেনে নেওয়ার জন্য যে রসদ, সেটা যদি চীন চিন্তা করে, চীন কি কারণে চিন্তা করবে, তার হচ্ছে চীনের অর্থনীতিটা সারা পৃথিবীতে, চীনের প্রোডাক্ট নির্ভর যে অর্থনীতি আপনি চিন্তা করে দেখেন, সেটা ইলেকট্রনিক্স থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে, যে চীনের এটা রসদ কিন্তু বিদ্যুৎ, এবং সেই বিদ্যুতের জায়গাতে কোথায় আসতেছে, জ্বালানি থেকে, এবং সেটার জন্য কিন্তু তার হচ্ছে তেল দরকার, এবং সেই তেলটা সে সস্তায় কার কাছ থেকে পাচ্ছে, ইরানের কাছ থেকে পাচ্ছে। এখন পারস্পরিক নির্ভরতার জায়গা আছে। এখন এই জায়গাটায় ট্রাম্পের স্বার্থ কোথায়? ট্রাম্প চিন্তা করছে যে আমি চীনকে আমার প্রোটেক্ট করতে হবে, চীনের সাপ্লাই লাইন বন্ধ করতে হবে, এবং চীনকে বাধ্য করতে হবে ডলার দিয়ে আমার কাছ থেকে বেশি টাকায় তাকে এটা কিনতে। যদি আমি যুদ্ধের এই মেরিটটা চিন্তা করি, আপনি এভাবে একটু ভেবে দেখবেন যে আজকে যুদ্ধের এই যে যুদ্ধটাকে যদি আমি শুধুমাত্র যদি আমার নিজের জ্বালানি নির্ভরতার জায়গাটাকে চিন্তা করি, তাহলে ট্রাম্প কিন্তু তার প্যাট্রিয়টিজম যদি বলেন যে না, আমার দেশকে আমি জ্বালানি, আরও আমার জ্বালানি দরকার,
আমি সেই জায়গায় রেখে যাচ্ছি, এটা একটা জিনিস। আর যদি ইরানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, ইরান কিন্তু তার অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই এই যুদ্ধটাকে টিকিয়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তাকে করে। এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ হয়তো এই মুহূর্তে মানে ইরানের উপরে আক্রমণ করার মতো অবস্থা নাই, কারণ এটা তারা ধরেই নিয়েছে যে এটা অভ্যন্তরীণ হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে আমেরিকার ইস্যুস তারা ধরে নিয়েছে। আবার যদি চিন্তা করেন ইউএস এর কথা, যেটা স্যারও বলেছেন, মধ্যবর্তী নির্বাচন ইউএসএতে, এখন স্বাভাবিকভাবে এখন ট্রাম্পের যে আনপপুলারিটি, সেক্ষেত্রে ধরেন মধ্যবর্তী নির্বাচনে সে হারলো, তখন কিন্তু কংগ্রেসে আবার হচ্ছে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ হবে। এবং ট্রাম্পের এই যে যুদ্ধের এমন আছে কিন্তু ট্রাম্প আবার অভিশংসনের মুখেও পড়তে পারে। এর আগের যদি আমরা ট্রাম্পের শাসনামলের কথা চিন্তা করি, ট্রাম্প কিন্তু অভিশংসনের মুখে পড়তে হয়েছে থাকে, এবং তার কিন্তু শেষটা কিন্তু সেনা সদস্য যদি বেশি মাত্রায় নিহত হয় তাহলে নিশ্চিতভাবেই তার কিন্তু। এবং আমি আজকে বেশ কিছু ফুটেজ দেখছিলাম, আমি তার অথেন্টিসিটি পাই নাই, যেমন বিমান থেকে এই যে লাশগুলো নিয়ে আসছে, যেমন হয়তো কুয়েতের যে 3টা মার্কিন সেনার কথা পাওয়া গেছে, কিন্তু এই যে ঘাঁটিগুলো যদি সোলজারদেরকে সরিয়ে নেয় হয়তো ধরেন ক্ষয়ক্ষতি কম হলো, কিন্তু স্বাভাবিকভাবে। এবং ট্রাম্প আরেকটা কথা বলেছেন, সে কিন্তু স্থল অভিযানে যাবে না, এ পর্যন্ত যেটা বলেছে স্থল অভিযানে যাবে না। তাহলে তার সক্ষমতার জায়গা কোথায়? ইসরায়েল, এবং হচ্ছে তার ইসরায়েল থেকে বিমান হামলা এবং হচ্ছে তার ঘাঁটি থেকে বিমান হামলা, এবং সেই টার্গেটটাই কিন্তু ইরান করেছে, যে যত যত যার সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে সবগুলো ঘাঁটিকে তারা ব্যস্ত রাখছে। এবং এই ব্যস্ত রাখাটার দিন শেষে কিন্তু এমন অবস্থা হবে যে যতক্ষণ পর্যন্ত তারা ওই বিমানগুলোকে সরিয়ে নিতে না পারছে, তখন কিন্তু সে আরেকটা পাল্টা আঘাতও করতে পারছে না। আবার এর যে ইন্টারসেপ্ট করতে যাবে, ইন্টারসেপ্ট করতে গেলে কিন্তু সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, তারও বিমান কিন্তু ধ্বংস হচ্ছে, তারও ক্ষেপণাস্ত্র ধ্বংস হচ্ছে। এবং একটা ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্ট করতে অনেক সময় 3টা ক্ষেপণাস্ত্র লেগে যায়, তাহলে তার এখানে যুদ্ধের ব্যয় বেড়ে যাচ্ছে, এবং এটা কতদিন সে বহন করবে? দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন যদি বলেন, যে এইখানে আজকে যেটা হলো, ট্রাম্প মানে গাজা দখলের পরে তারা যে একটা রিভিয়েরা প্ল্যানিং করলো, এবং রিভিয়েরা নিয়ে কিন্তু আন্তর্জাতিক একটা মৈত্রী বাহিনী করা হয়েছে যে তারা ওইটা নিয়ন্ত্রণ ভার করবে। আজকে জিসিসির মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে এই রিভিয়েরার সদস্য করা হয়েছে, সবগুলো দেশের কিন্তু ঘাঁটিতে অ্যাটাক করেছে ইরান। আপনি বিষয়টা ভেবে দেখবেন যে প্রতিটা দেশের ঘাঁটিতে তারা যারা যারা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের পিস প্ল্যানের অংশ, সবার হচ্ছে মার্কিন ঘাঁটিতে তারা অ্যাটাক করেছে। তার মানে কি, এই যে রিভিয়েরা প্ল্যান গাজা ঘিরে, সেটাও কিন্তু এক ধরনের এখন অনিশ্চয়তার মুখে। এর মধ্যে আমি যেটা দেখলাম যে গতকালকে তারা টোটাল হচ্ছে 37টা এনজিও, যারা হচ্ছে গাজায় এখন চিকিৎসা সহায়তা, বিশেষ করে ফুড সাপ্লাই এই কাজ করছিল, এদের সমস্ত গুলোকে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে। এবং এই ইস্যুটা নিয়ে কিন্তু অলরেডি ইসরায়েলের সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়িয়েছে। তারা বলছে ঠিক আছে, তোমরা পূর্ণাঙ্গ আপিল যতক্ষণ শেষ না হবে তোমরা ততক্ষণ পর্যন্ত কার্যক্রম চালাও, কিন্তু ইসরায়েল যদি এটা না চায় কখনোই তারা এটা করতে পারবে না। এখন আপনি চিন্তা করে দেখেন, এর ভিতরে এমনও এনজিও আছে যারা দিনে প্রায় 10 লাখ মানুষকে ফুড সাপ্লাই দিচ্ছে ফিলিস্তিনের গাজায়। তাহলে এই এনজিওর যদি একদিন কার্যক্রম বন্ধ থাকে, তাহলে এই বিশেষ করে এই রমজান মাসে আপনি চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু গাজার ভিতরে আরেকটা দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। তাহলে আপনি যতক্ষণ দেখছেন যে ইরান এবং ইসরায়েলের যে এই উত্তেজনার ভিতরে, এখানে কিন্তু আরেকটা নীরব দুর্ভিক্ষ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু কোনো গণমাধ্যমে আসতেও আছে না যে আজকে গাজা জুড়ে যে এই সীমান্ত বন্ধ করে দিল, তাদের এখানে ফুড সাপ্লাই নেই, মেডিসিন সাপ্লাই নেই, তাহলে এই মানুষগুলোর কি অবস্থা হবে? তারা তো খোলা আকাশে দিন যাপন করছে। তাহলে এই যুদ্ধের সামগ্রিক ইম্প্যাক্টটা কিন্তু যদি আমি এক কথায় বলতে যাই, যে ইসরায়েলের দীর্ঘদিন ধরে যে প্ল্যান, তারা সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মানে ইরানের অ্যাগেনস্টে লাগিয়ে দিয়েছে, এবং তাদের যে টার্গেট, ওই যে নীল নদ থেকে শুরু করে ইউফ্রেটিস পর্যন্ত তাদের যে মানে বাইবেলিক যে কনসেপ্ট, যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের যে কনসেপ্ট প্রতিষ্ঠিত করা, আলটিমেটলি সেই দিকেই তারা নিয়ে যাচ্ছে। এবং যদি ধরেন সমস্ত দেশে যেহেতু মার্কিন ঘাঁটি রয়েছে, এখন ইরানটাকে যদি তারা কোনোভাবে রেজিমটা চেঞ্জ করা সম্ভব হয়, আমরা স্যারের কাছে একটুখানি আশা পূর্ণ হবে।